৯:৩০ নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুবার কল করার পর কলটা রিসিভ হলো। বন্যার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করল, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? বন্যা বলল, কই না তো, কেন? তানভীর বলল, তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখনি নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরও ২ ঘন্টা আগে সে রিকোয়েস্টটা দেখেছিল, এমনকি তানভীরের আইডিও ঘুরে দেখেছে, কিন্তু ইচ্ছে করেই অ্যাকসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সব কিছুতে নজরদারি করবে, এই ভয়েই অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেয়। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। এবার কল রিসিভ করতেও বন্যার হাত কাঁপছে, ভয়ে ভয়ে কল ধরেছে। তানভীর বলল, কল কেটেছ কেন? বন্যা বলল, অ্যাকসেপ্ট করেছি। তানভীর বলল, ওকে, কোথায় আছো? বন্যা বলল, নানু বাড়িতে। তানভীর বলল, তোমার নানু কেমন আছেন? বন্যা বলল, এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। তানভীর বলল, ফি আমানিল্লাহ। রাতে খেয়েছ? বন্যা বলল, জি, আপনি? তানভীর বলল, হ্যাঁ। বন্যা বলল, আচ্ছা রাখি এখন। তানভীর বলল, এই শোনো। বন্যা বলল, জি ভাইয়া। তানভীর বলল, আবার ভাইয়া। বন্যা বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলুন। তানভীর বলল, আই এম সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারেই উচিত হয়নি, কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। বন্যার অক্ষিযুগল প্রশস্ত হয়ে গেছে, হা করে রুমের দেয়ারের দিকে তাকিয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে, এটাও ভাবা যায়? ছোটবেলা থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজ পেরিয়ে এখন তারা ভার্সিটির স্টুডেন্ট। সময় বদলেছে, মানুষও বদলেছে, তবুও আজকের এই সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই বন্যা মেঘকে কল দিয়েছে। বন্যা বলল, জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। মেঘ বলল, তোকে আগেই বলেছি, আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। বন্যা বলল, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পরে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। মেঘ বলল, ওমা, কেন? বন্যা বলল, এক একটা স্ট্যাটাস এমন দিয়েছে, লাইন পড়েই আমি ক্লান্ত, মানে বোঝা তো বহুদূরের বিষয়। মেঘ বলল, এটা শুধু আমার ভাইয়ের না, আমার মনে হয় ছেলেদের ব্রেনের সমস্যা। আবির ভাইও মাঝে মাঝে আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, এক কান দিয়ে ঢোকে, অন্য কান দিয়ে বেরিয়ে যায়। বন্যা বলল, আবির ভাইয়েরটা জানি না, কিন্তু আমার মনে হয় তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজ দুপুরেও দেখলি না, রেগেছিল, বারবার ফোনে কথা বলতে উঠছিল। বিশ্বাস না করলে ওর স্ট্যাটাসগুলো তুই নিজেই দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথার ভেতর বন্যার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করল। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিব ভাইয়াদের কমেন্টও আছে। সেসব কমেন্ট পড়ে বিষয়টা বোঝার চেষ্টা করলেও মেঘ কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা ভেতর থেকে লাগানো, ভেতরে কম সাউন্ডে গান বাজছে। একাকী মন আজ নীরবে, বিবাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। কিছু ভেবে ২ কদম পিছিয়ে যায়। ডাকবে কিনা বুঝতে পারছে না, মনে অশান্তির ঝড়। চলে যেতে নিয়েও আবার ফিরে এসে দরজায় ডাক দেয়। তানভীর বলল, কে? মেঘ বলল, আমি। দরজাটা খুলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। মেঘ তাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে দেয়। একটা চেয়ার টেনে রুমের মাঝখানে ফ্যানের নিচে বসে পড়ে। মেঘের এমন আচরণে তানভীর অবাক হয়। তানভীর জিজ্ঞেস করল, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? মেঘ বলল, হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার। তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই কিছু বলেছে এই ভেবেই। মেঘ হঠাৎ প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলে কেন? কি হয়েছে তোমার? তানভীর বলল, কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। মেঘ বলল,
এই সব গান তারাই শোনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ? কে তোমায় কি বলছে? তানভীর বলল, আমায় আবার কে কি বলবে? কিছুই হয়নি, টেনশন করিস না। মেঘ বলল, টেনশন তো করতেই হবে। দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা দেখছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? তানভীর বলল, কার সঙ্গে? মেঘ বলল, তোমার অতীত, যার জন্য তুমি এখন ওইসব গান শোনো। তানভীর রাগে বলল, মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে গান শুনছি না, আর কারো সঙ্গে দেখাও হয়নি। তুই অযথা চিন্তা করছিস। মেঘ বলল, সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ জানি না, কিন্তু আর কোনোদিন তোমায় এই ধরনের গান শুনতে না দেখি। না মানলে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দেব। তানভীর নিঃশব্দে হাসে, কিন্তু মেঘের চোখ রাগে জ্বলছে। হঠাৎ দরজা থেকে আবির বলল, আলী আহমেদ খান, মুজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী। আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমায় কিছু বললে দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল করে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মিটিমিটি হাসছে। মেঘ বলল, ডিলিট করুন ভিডিও। আবির বলল, আগে এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়, তারপর ভেবে দেখব। মেঘ বলল, আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে কিছু বলতে পারেন না? আবির বলল, পারি না বললে হবে না, শিখতে হবে তো। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কফি বানাতে যায়। আবির আবার ডেকে বলল, সাবধান, হাত পুড়িয়ে ফেলিস না আবার। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা, আমি করতেছি। মেঘ বিরক্ত স্বরে বলল, আপনি যদি নিজেই করবেন তবে আমায় পাঠাইছিলেন কেন? আবির হালকা হাসি চেপে ঠাট্টার স্বরে বলল, তোরে কিছু বললে তো ভয় লাগে, যদি হাত পা পুড়ায়া ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। মেঘ রাগ চেপে বলল, এখন ভিডিওটা ডিলিট করুন। আবির অবাক সেজে বলল, ভিডিও করিইনি, ডিলিট কি করব? মেঘ চোখ বড় করে সন্দেহী স্বরে বলল, মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? আবির নির্লজ্জ মুচকি হাসি দিয়ে বলল, জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে জিজ্ঞেস করল, রাগ করছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির নরম স্বরে বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ হয়ে গেছে। গজগজ করে বলল, আমার রাগে কার কি যায় আসে? আবির খুব নরম স্বরে বলল, সরি। মেঘ ভেংচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলল, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। মেঘ চূড়ান্ত রাগে বলল, আমি যাব না। আবির কৌতূহলী স্বরে বলল, কেন? মেঘ ঠান্ডা কিন্তু কড়া স্বরে বলল, আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। আবির হালকা জেদ নিয়ে বলল, ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। মেঘ এক কথায় বলল, কারোর সাথেই যাব না। আবির হালকা হুমকির সুরে বলল, না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। মেঘ চূড়ান্ত জেদে বলল, আমি যাব না মানে যাবই না। মেঘ রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পিছন থেকে হালকা হাসি আর আদেশ মেশানো স্বরে বলল, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পেছন ফিরে তাকায়নি, বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিসে 3 দিনের ছুটি, তবুও 2 ভাই ভোরবেলা না খেয়েই বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টোর সময় বাসায় ফিরেছে। 1 থেকে 1.5 ঘন্টা মেঘকে বুঝিয়েছে, রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু জেদি মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি ক্ষোভ একটুও কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু আধটু প্রেমানুভূতি জাগলেও তানভীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়। তার জীবনটাও যদি ভাইয়ের মতো হয়, মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যিই কিছু থেকে থাকে, তবে তাকেও কি ছ্যাঁকা সাওয়া গান শুনে জীবন কাটাতে হবে? এসব ভাবতেই মেঘের মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বোঝাতে ব্যর্থ হয়ে তানভীর বিকেল 4টের দিকে আবার বেরিয়ে পড়ে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনেও ফেরেনি। বিষয়টা 2 ভাইয়েরই নজরে পড়েছে। আবিরের আম্মুকেও জিজ্ঞাসা করা হয়েছে,
তিনিও কিছু জানেন না। সারাদিনে আবিরের সাথে কারো কথাই হয়নি। আলী আহমদ খান নিজেও দুবার কল দিয়েছেন, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা আর চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে। আবির সময় মতো অফিসে যায়, নিজের কাজ ঠিকঠাক করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কিন্তু কাজের বাইরে 10 মিনিটের জন্য তাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনের বাইরে কোনো কথাও বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু আর চাচ্চুকে জানিয়ে করত। বিদেশে থাকাকালীনও নিয়মিত যোগাযোগ ছিল। গত 1.5 বছরে ছেলের এই পরিবর্তন আবিরের আব্বু মেনে নিতে পারছেন না। প্রায় 2 ভাই এ নিয়ে কথা বলেন, কিন্তু কোনো সমাধান পান না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসে। একটা বক্স হাতে নিয়ে সোজা মেঘের রুমে ঢোকে। মেঘ তখন জামা প্রিন্ট করছিল। হঠাৎ পেছনে ঘুরতেই আবিরকে দেখে আতকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়িয়ে। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলে, নেহা কর। মেঘ সন্দেহী কণ্ঠে বলে, কিসের মিষ্টি? আবির ভারী কণ্ঠে বলে, হাঁ করতে বলছি। সেই কণ্ঠ শুনে মেঘ হাঁ করে মিষ্টিটা মুখে নেয়। আবির দ্বিতীয় মিষ্টিটা 2 আঙুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলে, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এই বিষয়ে তোকে আপাতত আর কিছুই বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে যায়। আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করানো হবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো 2-1 বার রং করা হলেও আবিরের রুমে অনেক বছর ধরে কোনো রং করা হয়নি। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে এই ভেবে মালিহা খানের কড়া নির্দেশ ছিল আবিরের রুমে কোনো কাজ করানো যাবে না। আবির দেশে ফিরেছে অনেক দিন, তবুও রুমে কাজ করায়নি। মায়ের অনুমতি নিয়েই আজ রুমে কাজ করানো হচ্ছে। পুরনো কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলা হঠাৎ করেই মেঘ আবিরের রুমে চলে আসে। রুম পুরোপুরি অগোছালো, পা ফেলার জায়গা নেই। দেয়ালে সাদা রং করা হচ্ছে, পরে অন্য রং দেওয়া হবে। মেঘ আহ্লাদী কণ্ঠে ডাক দেয়, আবির ভাই। আবির অন্যমনস্ক স্বরে উত্তর দেয়, মেঘ উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক সেদিক তাকিয়ে একটা দেওয়াল দেখিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, তুই চাইলে এই দেওয়ালে তোর লতাপাতার ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী স্বরে বলে, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শিখছে বলেই অভিমান সরিয়ে রেখে প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে এসেছিল। আবির ভাই চান বা না চান, সে তো নিজেকে তার প্রেমিকা ভাবেই। সেই অধিকার বোধ নিয়েই এসেছিল। কিন্তু একটা দেয়ালেই সীমাবদ্ধ করে দেওয়ায় মেঘের ভীষণ অভিমান হয়েছে। আবির বিরক্ত কণ্ঠে বলে, রং না করলে বলছিস কেন, আর আসছিস কেন আমার রুমে? আমি কি ডেকে আনছিলাম তোকে? যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসার সম্পূর্ণ নিষেধ। ভুলেও যদি আসার চেষ্টা করিস তোর খবর আছে। রুমে কয়েকজন লোক কাজ করছিল। সবার সামনে এমন কথা শুনে মেঘ অপমানিত হয়ে কেঁদে কেঁদে বলে, আপনার রুমে আসছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আবির রূঢ় কণ্ঠে বলে, হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। মেঘ কেঁদে কেঁদে বেরিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে বসেছিল। নিজেকে সামলাতে 1 হাত দরজায়, আরেক হাত সদ্য রং করা দেওয়ালে রেখে কোনো মতে পড়ে যাওয়া থেকে বাঁচে। স্বাভাবিক হয়ে পেছনে তাকায়, আবির দেখেও না দেখার ভান করে আছে। একটা মানুষ পড়ে যেতে যাচ্ছিল, অথচ ধরার চেষ্টা নেই। ঠিক আছে কিনা জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করেননি। এমন আবিরকে মেঘ কখনো চায়নি। সে প্রেমে পড়েছিল আবিরের যত্নে, তার আগলে রাখায়। সেই মানুষটা এত বদলে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যায়। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। 5 মিনিটের মধ্যেই সাদা রঙের কাজ শেষ হয়। তখন একজনের নজর পড়ে দরজার পাশের দেয়ালে। মেঘের হাতের চাপে দেওয়ালে স্পষ্ট ছাপ রয়ে গেছে। রং মিস্ত্রি রং হাতে এগিয়ে এসে বলে, রংটা নষ্ট হয়ে গেছে মনে হয়, সমস্যা নাই, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে বলে, সাবধান, এই ছাপের উপর যেন রং না পড়ে। রং মিস্ত্রি বুঝিয়ে বলে, ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত ভুলে লেগে গেছে মনে হয়, রং দিলেই ঠিক হয়ে যাবে। আবির মুচকি হেসে অর্থভরা কণ্ঠে বলে, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছে করেই করিয়েছি।
এই রুমে যার স্মৃতি আছে সেটা তো রাখতেই হবে। রংমিস্ত্রি দাঁত কেলিয়ে জিজ্ঞেস করে, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? আবির নিশ্চিত কণ্ঠে বলে, হ্যাঁ। রংমিস্ত্রি অবাক হয়ে বলে, তাহলে এত রাগ দেখালেন কেন? আবির সংযত কিন্তু কঠিন কণ্ঠে বলে, কারণ আছে। তুমি কাজ করো আর খেয়াল রেখো ও যেন কোনোভাবেই রুমে না আসে। রংমিস্ত্রি মাথা নেড়ে বলে, আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকায়। আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুমে তালা দেওয়া থাকে। রুমে তালা দেখে মেঘের মেজাজ আরও খারাপ হয়ে যায়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে মা ও কাকিদের সঙ্গে গল্প করছিল। হঠাৎ সন্দেহ আর চাপা রাগ নিয়ে মেঘ বড় আম্মুকে প্রশ্ন করল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? বড় আম্মু চমকে উঠে বিভ্রান্ত কণ্ঠে বললেন, মানে তুই কি বলছিস এসব? মেঘ তখন জেদি ভগিতে নিজের যুক্তি দিয়ে বলল, হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও উনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? বড় আম্মু অবিশ্বাস আর বিস্ময় নিয়ে জানতে চাইলেন, আবির রুমে তালা দেয়? মেঘ নিশ্চিত স্বরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, হ্যাঁ দেয়। বিশ্বাস না হলে উনি বাসায় না থাকলে দেখে এসো। ঠিক তখনই আচমকা মাথায় গাঁটটা খেয়ে মেঘ উফ বলে পেছনে ঘুরে তাকায়। ঘুরে তাকাতেই সে দেখল আবির দাঁতে দাঁত চেপে তার সামনে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে চাপার আগে বলল, রুমে তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আবির তাকে ধমক দিয়ে আরও বলল, আচ্ছা বল, আমি কি অবৈধ কাজ করি? না বলতে পারলে আজ তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে তাচ্ছিল্য আর আহত গলায় উত্তর দিল, আপনার ব্যবসা আপনি নিজেই ভালো জানেন। এরপর মেঘ উঠে যেতে চাইলে আবির কঠোর কণ্ঠে তাকে থামিয়ে বলল, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। আবির ধমকের সুরে বলল, তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছি। সে আরও বলল, আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। আবির জানাল, একটা কাগজ হারালে সেটা খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সবশেষে আবির বলল, সেগুলো যেন তোরা নষ্ট করতে না পারিস সেই জন্যই তালা দিয়ে রাখি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশিই হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির 1 কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে। সে ল্যাপটপে কাজ করছিল আর মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে, কিন্তু আবিরের সেদিকে কোনো নজর নেই। সে মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। মেঘ 3টে সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে সে কোনো রকমে শিওর হল কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হতে 2 সেকেন্ড সময় লাগল না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির মূলে এই মালা আপু। মেঘ রাগে গজগজ করে নিজের রুমে চলে গেছে, কিন্তু রুমেও সে স্থির হতে পারছে না। একবার রুমের ব্যালকনিতে যাচ্ছে, একবার শুচ্ছে, আবার রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে রুমে চলে যাচ্ছে। কি করবে না করবে সে বুঝতে পারছে না। একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে, রান্নাঘরেও কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকেছে। সে দেখল মালা আপুর নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসছে। মেঘ মেসেজে চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে সে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবিরের ফোন দেখছে, এই ভয়ে হাত কাঁপছে। আগেও কয়েকবার আবির তাকে ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরেও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের উপরে হঠাৎই আবিরের দেয়া একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গল না,
যদি মনে করিস ঘন্টায় 100 মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস, কারণ আমার এমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কাউকে বলিনি, তোকেই প্রথম বলছি, আমি বিবাহিত। বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি। বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। আবির অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিস? মেঘ ঢোক গিলছে, কান্না যেন ভেতর থেকে উপচে পড়তে চাইছে। অবিরত হেঁচকি উঠছে তার। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি বিবাহিত? আবির উত্তর দিল, হ্যাঁ, বিদেশে বউ রেখে আসছি, কিছুদিন পর চলে যাব। হয়েছে শান্তি? আবির আবারও প্রশ্ন করে, আপনি সত্যি বিবাহিত? আবির বলল, আমার একটা বাচ্চাও আছে, এখন যা এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘের হেঁচকি থেমে গেছে, সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না সে। আঁখি জোড়ায় পানি টয়টম্বর হয়ে আছে, শুধু উপচে পড়ার অপেক্ষা। মেঘ তৃতীয়বারের মতো বলে, আপনি সত্যি সত্যি বিবাহিত? আবির ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে এমন থাপ্পড় দেব 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি, যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে। সে এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবারও ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে, ছটপট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কোনো মনে হালকা নাস্তা করেই ভার্সিটিতে চলে গেছে। এই বাড়িটাতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে, ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে ছিল। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনও নানুবাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতোও কেউ নেই। মেঘের চোখ মুখ ফোলা দেখে মিনহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোড়াজুড়িতে মেঘ শেষমেশ বলল, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া আর মিষ্টি দুজনেই আর্তনাদ করে ওঠে। মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে, এ যেন মেঘ না চাইতেই জল। ওদের জোড়াজোড়িতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তেড়া। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করল, এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন? মিষ্টি আরও বলল, আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম। সে বলল, চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। মিষ্টি বোঝালো, এই যে তোর এত কষ্ট খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। মিষ্টি পরামর্শ দিয়ে বলল, তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে আনে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। সে বলল, আমরা একসাথে ঘুরব, ফিরব, আড্ডা দেব, পড়াশোনা করব, দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে। মিষ্টি শেষ করল, তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে, চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘণ্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথার মূল কথা, মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। হোস্টেলে আসলে মিনহাজের জন্যও বেশ সুবিধা হবে, তাই মিনহাজ আরও বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে, সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল, ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না, তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যিই হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে গেছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকে মেঘ হালিমা খানের রুমেই শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলোকে ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতেও বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকালেন।
কান্নায় ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হয়েছে মা? কাঁদছিস কেন এভাবে? কেউ কিছু বলেছে? মেঘ উত্তর দিল, কিছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেঘকে জিজ্ঞেস করেছেন, কিন্তু মেঘ উত্তর দেয়নি। সে আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যার আরও অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না মেয়েটা, শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটাও বিছানার উপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনও মেঘকে দেখেনি আবির। সে মেঘের রুমে পা বাড়ালো, কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম দেখে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠেছে। নিচে মিম আর আদি খেলছে ওখানে, মেঘ নেই, রুমেও নেই, ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হবার জন্য 2 কদম এগোতেই মেঘের ফোনে কল বেজে উঠেছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বার দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিনহাজ বলে উঠল, কিরে, তুই কি বাসায় বলেছিস? বাসার মানুষ রাজি হয়েছে? কবে আসছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শুধালো, কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটাও বুঝতে পারেনি সে। অবশ্য বোঝার কথাও না, কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শুনিনি সে। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে, এখনও বাস্তবে দেখেনি। তাই লজিক্যাল রিজনিংয়ে কণ্ঠস্বর বোঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয়ই এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতেও রাগে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে সে। আবিরকে আসতে দেখে মিম আর আদি যে যার মতো রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুম থেকে মামুনিকে প্রশ্ন করে, মামুনি, মেঘ কোথায়? মামুনি উত্তর দিলেন, ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? আবির বলল, না তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন, আমার মেয়েটার কি যেন হয়েছে, কিছু বলে না, সারা দিনই মন খারাপ করে বসে থাকে। তিনি আরও বললেন, বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসল। সে 2 হাতে মাথা চেপে ধরে আছে। চারদিকের নানান দুশ্চিন্তায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে তানভীর জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখ মুখের দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধাল, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল। কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করল, আমি আর পারছি না ভাই। সে বলল, দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। আবির বলল, তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। সে আরও বলল, ওর চোখের দিকে তাকাতে পারি না আমি, নিজেকে বড্ড অপরাধী মনে হয়। আবির জানালো, প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করেই চলেছি। সে বলল, নিজেকে সামলাতে না পেরে সবসময় ওরে দূরে সরিয়ে রাখি। আবির প্রশ্ন করল, বুকে পাথর রেখে আর কতদিন চলব? সে বলল, তোর বোনের কান্নায় আমার বুকের উপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আবির আক্ষেপ করে বলল, আমি এমনই অভাগা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। সে বলল, ওর 2 চোখের পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। আবির বলল, ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশসম ভালোবাসি। তানভীর বলল, বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। আবির উত্তর দিল, ওই দিন দেখলি তো তোর বোন কি করল। সে বলল, তুই আমি এতবার বলার পরও বেরোতে রাজি হল না। আবির বলল, আমি জানি ও আমার পর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। সে অসহায়ভাবে বলল, তারপরও ওর রাগ ভাঙাতে পারছি না। আবির ব্যাখ্যা করল, রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যে উত্তর দিতে পারব না। সে দৃঢ়ভাবে বলল, দরকার হয় দূরে থাকব, তবু আমি ওকে আর কোনো মিথ্যে কথা বলবো না, এটা আমার প্রমিস। তানভীর জানতে চাইল, ফুপ্পির বিষয়ে কিছু ভাবছ? আবির উত্তর দিল, সেটাই ভাবছি। সে বলল,
কিভাবে ভাইবোনদের সামনাসামনি করব আর কি রিয়াকশন হবে এসব ভেবেই মাথা আউলে যাচ্ছে আমার।